আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। অবশ্যই আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। যে সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এটা আমার স্পষ্ট মনে হচ্ছে। দেখেন, হাসনাত আব্দুল্লাহ খুবই ভালো একজন ছেলে, কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা, আওয়ামী লীগের সাথে দীর্ঘ সখ্যতা, সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা, আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া, তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা, সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে। তো এরপর যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে সেখানেও তাদের ভূমিকা বা তাদের কথায় মানুষ কতটুকু বিশ্বাস করবে সেইটা একটা প্রেক্ষাপট। আর যখন এইবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে, তার অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে। যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন 11ই মার্চ দুপুর 2:30, আর আজকে হচ্ছে 21শে মার্চ। আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ভোরবেলা বাংলাদেশ সময় আনুমানিক 5টা বাজে। এই 10 দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন? হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটা স্ট্যাটাস দিলেন? খুবই চাঞ্চল্যকর এক তথ্য। গতকালকে যখন আমাদের ডক্টর ইউনূস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যেই একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই, তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্যই হবে। এটা বাংলাদেশের মানুষ পজিটিভলি নিয়েছে, যারা অপরাধ করছে তাদের বিচার হবে। কিন্তু এখন হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি কি লিখছেন দেখেন। তার বক্তব্য যে 11ই মার্চ দুপুর 2:30 রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। আর এটাকে কে রাখতেছে সামনে? সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। তার বক্তব্য মানে হাসনাত সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে, মানে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। খুবই ভয়াবহ অভিযোগ। তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই। তার বক্তব্য, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। তারা এক ঢিলে বিএনপি, সেনাবাহিনী, হয়তো আরো 2-1টা দল, আমি জানি না জামাত নাকি অন্য কেউ, তারা নাকি রাজি হয়ে গেছে। তার বক্তব্যের পরের অংশ যে ওই দলগুলা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। তো তার বক্তব্য, গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন। আমাদেরকে আরো বলা হয়েছে, ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করো। তো তোমরা এটা কেন সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাইলে না? 10 দিন ধরে কি নেগোসিয়েশন হইলো তোমাদের মধ্যে? এরপরে এক উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। অবশ্যই আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আমরা আবারও বলি, যারা আওয়ামী লীগের অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের বিচারটা পুরো জাতি চায়। শেখ হাসিনার বিচারও কিন্তু জাতি চায়, এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। কিন্তু দল হিসেবে একটা দলকে ব্যান করা, এটা আপনি এই যে বিশাল আওয়ামী লীগের জনগোষ্ঠী অনুসারী এদেরকে কোথায় নিবেন? এনসিপিতে? আচ্ছা, তারপরে তাদের বক্তব্য, তারা যখন বলছে যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, কিভাবে ক্ষমা করে দিবেন? অপরপক্ষ মানে তাদের বক্তব্যটা ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্যটা আসছে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে। উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 4 years, আমরা এই লাইনে 40 বছর কাজ করছি, তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তারা উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না, আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরতে হবে, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে
যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে। তো দিন শেষে আবার সে বলছে, আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না, আমাকে নানামুখী প্রেসারে পড়তে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ, ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে। কেউ কেউ বলছেন, মানে নাগরিক পার্টির বিপরীতে গণ অধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পেথি নেওয়ার জন্য, জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটাও একটা ভাওতাবাজি। আবার কেউ কেউ বলছেন না ভাই, সত্যই হয়তো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে। আসলে কোনটা? জনগণকে আবার মূর্খা বানানো হচ্ছে, নাকি নিজেদের স্বার্থ কায়েমের জন্য নতুন প্ল্যান হচ্ছে? সালাম আলাইকুম। হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে। আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে, নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে, নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুইজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে? আবার কেউ কেউ বলছেন না, এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন। তো এই কেউ কেউ কারা? জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন, পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন, সার্জিস আছেন, হাসনাত আছেন, তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন। এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে যারা নিজের রাজনৈতিক মাঠটা আবারও গরম হয়ে উঠেছে। 5ই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল? ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে রাখে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। আবার হাসনাদের যে দীর্ঘ স্টেটাস, যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে, ইউ পিপল আর নাথিং ব্লা ব্লা ব্লা, আমরা শুনলাম 11ই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে আজকে 21শে মার্চ, কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না? নাকি আবারও 32-এর ধানমন্ত্রীর সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরো যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে? মানুষ আসলে এদের কারে বিশ্বাস করবে, কারো করবে না, একটা কনফিউশন আছে। আবার আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না, কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে। তবে এই টোটাল অ্যাক্টিভিটিস গতকালকে থেকে যেটা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই, এরপর দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেই ঢাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল। এরপর হাসনাত একটা স্ট্যাটাস দিয়ে বসলো, আর এরপরে দিনভর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা চলছে। এই হাসনাত সার্জিসদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই, কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দিয়ে এরা বৈষম্য বিরোধী বলেন, এনসিপি বলেন, তারপরে হচ্ছে সমন্বয়ক বলেন, এরা নিজেরা এখন মারামারি করছে, বিভাজিত হয়ে গেছে। রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান অ্যাক্টিভিটিস সামনে আসছে। উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক ইলিয়াস 100 কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তথ্য দিয়ে দিলেন। আরো বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে, বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে, এদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে, এদের ভূমিকা। তো এই যে টোটাল অ্যাক্টিভিটিসে আমরা আসলে কারে বিশ্বাস করবো? জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই। আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছিল, এটাও সত্য। তবে এদের ডাকে হোক, নিজেদের প্রয়োজনে হোক, সময়ের প্রয়োজনে হোক, 5ই আগস্ট একবার ঘটেছে। এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম, এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন। ডক্টর ইউনূসের কি ক্ষমতা আছে? নাই। এই ক্ষমতা রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেম কি কার্যকর হবে? দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানো বড় কষ্টকর। রাইট নাও এই এনসিপি বলেন, এদের প্রতি জনগণের আস্থা 70% পিপলের নাই। এদের অনুসারীরা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড, বিভিন্ন জায়গায় চপ্পল পরে ঘোরা ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে, এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া, বৈষম্য বিরোধী হইয়া টুপাইস কামাচ্ছে, এরা একটা শক্ত অবস্থানে আছে। আবার যারা ভাগে পাচ্ছে না, এরা এদেরকে পাইলে ধোলাইতে ধরছে, রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহত করছে, বিএনপি অবস্থানে স্পষ্ট করছে। সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব? দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে। সেনাপ্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন? মানে কোথায় কি হচ্ছে নিজেও আসলে কনফিউজড। কারে বিশ্বাস করবেন আপনি?
তলে রেতে কাটা শুরু করছে জাতীয় নাগরিক পার্টি। আর এই রেতে কাটা পর্যায়ে কারা হাত বাড়াচ্ছে, যাদের এই কনসেপ্টটা ভিতরে আছে, আমি মনে হয় এবার নমিনেশন পাবো না, তাহলে আর রাজনীতির লাভ কি? আবার আমাদের রাজনৈতিক নেতাদের একটা চরিত্র আছে, যিনি নমিনেশন পান তার যারা বিরোধী ক্যান্ডিডেট থাকে দলেরই, তিনি পাওয়ারে গেলে তাদেরকে সবার আগে এলাকা থেকে দৌড়ান, খেদান, মামলা দেন, হেনস্থা করেন। সো এই সিদ্ধান্তটা কোথাও না কোথাও হয়তো ওই জায়গা থেকে আসছে। খুলনায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের হাত ধরে সংগঠিত হচ্ছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। বেশ কিছু জায়গায় তারা ইফতার মাহফিল করেছে। আর আগামী রোববার খুলনা ক্লাবে বড় পরিসরে গণঅভ্যুত্থানে যারা শহীদ, আহত পরিবার, রাজনৈতিক সামাজিক নেতা, তারপর সুধীবৃন্দ আছেন, তাদেরকে নিয়ে আর একটা ইফতার মাহফিলের কথা আছে। এরই মাঝখানে এখানে নাম উঠে এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকা খুলনা মহানগর বিএনপি সাবেক কোষাধ্যক্ষ আরিফুর রহমান মিঠু, তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন। এটা ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে। ইভেন খুলনার কমিটিতে বড় একটা পদেই তাকে পাওয়া যাবে। কেন? কারণ বিএনপির কমিটিতে তিনি হয়তো বড় পদ পাওয়ার মতন যোগ্যতা নেই, অথবা তিনি পাবেন না আশা করে নিছেন। সো নতুন দল এখানে তার মূল্যায়ন হবে। আবার এনসিপিও চাচ্ছে কিছু ক্যারেক্টার, সারা বাংলাদেশে তারা প্রার্থী দিতে গেলে তাদের ক্যারেক্টার গুলোকে মানুষ চিনে না। সো লাইক বিএনপি, জামাত ইসলাম, আওয়ামী লীগ বাদ দিয়া বাকি যে পার্টিগুলো আছে সেখান থেকে যারা একটু ফেমাস লোকাল এরিয়াতে, তাদেরকে কিন্তু পিক করার একটা পরিকল্পনা আমরা দেখছি এনসিপির মধ্যে। এবং এনসিপি বলছে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে যারা, এই টিমটার মধ্যে যারা রাজনীতিতে আসতে চায় এবং সমমনা ছাত্র জনতা নিয়ে তারা রাজনীতি করতে চায়, তাদের নিয়ে নতুন দলের কমিটি গঠন করা হবে। নাগরিক কমিটির সেটআপই হচ্ছে নতুন দলের কাজ এগিয়ে নেওয়া। তো তারা এ নিয়ে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রাজনৈতিক দল যারা একটু বড় বড় ব্যক্তিত্ব আছেন তাদের সাথেও যোগাযোগ রাখছেন। এদের মধ্যে যারা ম্যানেজ হচ্ছেন তাদেরকে তারা তাদের দলের মধ্যে জায়গা দিচ্ছেন। এখন এইভাবে জায়গা দিলে এটা বিএনপির জন্য ক্ষতিকর কেন এবার বলি। ধরেন ওই যে বললাম না, সারা দেশে 350 জনই হবেন বা 330 বা সামহাও 300, এর বাহিরের যে টিমটা, এদের মধ্যে একটা শ্রেণী লোকালে যদি এনসিপিতে চলে যায়, লোকাল মাঠে আপনার একটা বড় ধরনের হাড্ডাহাড্ডি, বিকজ জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে। প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের একটা দৌরাত্ম্য আছে, পজিটিভ সুযোগ সুবিধা নেওয়ার একটা বিষয় আমরা দেখছি। এমন যে নতুন একটা দল আসছে, তারা আর কি বিষয়টা তা না, তাদের কাছে বিএনপি অনেক ক্ষেত্রে অসহায়। আপনি দেখবেন বিএনপি নেতাদের কথাবার্তা অনেক গোছালো, ঘুরে টুরে, তবে তফসিল ঘোষণার পর কি হয় সেটা জানি না, বাট রাইট নাও তো এই চিন্তা থেকে অনেকেই এখানে মুভ করতে পারে যে না, সরকারের সাথে ভালো সম্পর্ক, একটা বিশেষ সুবিধা পাইলেও পাইতে পারে। সামহাও অনেকের মনে অনেক চিন্তা ভাবনা, যে কোনো সেটআপও থাকতে পারে নির্বাচন নিয়ে, সো আমরা চলে যাই। আর আমাদের যারা আম জনতা আছি, কর্মী ভাই, দল টল আমরা চাই না। আমরা মনে করি ভাই যেই দল আমি এই দল। আপনি বোঝেন নাই, আমরা ফেসবুকে বাপ ভাইরে নিয়ে সারা জীবনে যতগুলো পোস্ট না দিই, প্রিয় অভিভাবক, আমার গার্জিয়ান, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এর থেকে ঘন ঘন পোস্ট দেই। আর দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে আছে। তো এই মানুষগুলা দল বোঝে না, তারা ভাই বোঝে। ভাই